আপনাদেরকে আমি শুরুতে যে কথা বলেছিলাম রাস্তার এপার আর ওপার, জি। এই বৈষম্যটা আপনাকে পুরোপুরি আমি মানে ওই সময় ব্যাখ্যায়িত করতে পারিনি। এটার রিজন হচ্ছে ধরেন এপার আসলে কেন এরকম অনুন্নত, ওপার কেন উন্নত। যদি ওপার উন্নত হওয়ার কারণটা আপনি জানতে চান তাহলে বলবো যে ধরেন এটার মধ্যে একটা সিন্ডিকেট আছে, বিশাল বড় সিন্ডিকেট। কাদের সিন্ডিকেট? ভূমি খেকোদের সিন্ডিকেট, ডেভেলপারদের সিন্ডিকেট। Stella featuring next level. Well done, side by side, free. এপারের ডেভেলপাররা আর এপারের ডেভেলপাররা তাদের মধ্যে হচ্ছে এন্ট্রি, কার দাম মানে জায়গার দাম কত বেশি হবে, আমাদের দাম কত বেশি হবে, এটা নির্ধারণ করে ডেভেলপারদের সিন্ডিকেট। তো এই যে মানে একদম অপরিকল্পিত একটা নগরায়ণ হয়েছে, এটা কিন্তু ডেভেলপারদের যে সিন্ডিকেট তাদের প্রেশারাইজের কারণে হয়েছে। হ্যাঁ, সো এই যে অবস্থা এখন আমি মানে একদম বিশ্বাস করেন জাহাঙ্গীর ভাই, আমি আপনাকে সম্মানের সাথে মানে একটু সমালোচনা করছি। না না না, কেন? অবশ্যই আপনার কথা আপনি বলবেন। না না, অবশ্যই বলতে হবে। না না, কেন বলবো না? সেটা হচ্ছে ধরেন মানে কোনো দল বাংলাদেশে তারা যদি ক্ষমতায় আসে, তারপরেও এই দক্ষিণখানের যে সমস্যা, উত্তরখানের যে সমস্যা, আশকোনার যে সমস্যা, কাওলার যে সমস্যা, এগুলো সমাধান করতে পারবে না। কেন পারবে না? পারবে না এই কারণে, ধরেন দলের যেই থাকুক না কেন, যেই জননেতা থাকুক না কেন, সেই জননেতাকে জনগণ কিন্তু হচ্ছে টাকা দিয়ে হচ্ছে জননেতা বানাচ্ছে না বা প্রধানমন্ত্রী বানাচ্ছে না, নির্বাচনী ইলেকশন করাচ্ছে না। ওই সকল জননেতাকে কারা টাকা দিচ্ছে হচ্ছে ডেভেলপার কোম্পানির বড় বড় মাফিয়ারা। তো তাদের টাকা নিয়ে তারা হচ্ছে ক্ষমতায় যাচ্ছে, সংসদে যাচ্ছে, তারপর হচ্ছে তারা গিয়ে কি আমাদের মতো সাধারণ মানুষের কথা বলবে? একদম না। তারা গিয়ে দেখবেন ওই ডেভেলপারদের কথা বলছে যে ভাই ডেভেলপার যা বলছে ওইটাই ঠিক, এইরকমটাই হবে। সো এই যে একটা মেকানিজম দীর্ঘ বছর আপনি নিশ্চয়ই সেই জায়গা থেকে বের হয়ে আসবেন। এক্স্যাক্টলি, এটা তো আমরা করবোই করবো, কিন্তু জাস্ট আমি আপনাকে সিনারিওটা দেখাচ্ছি যেটা ফ্যাসিস্ট আমলে আমরা দেখে আসছি, কিন্তু তার যে ব্যতিক্রম যে হবে সামনে, আমরা আশাবাদী হবে, হোক, আমরা দোয়া করি। কিন্তু যদি না হয়, সংশয়টা আসলে এখানে, এই সংশয়ের জায়গা থেকে এখানে আসা। তবে আমাদের চিন্তাভাবনা আছে এইটুকু, যদি আমরা কোনোভাবে এই যে সিন্ডিকেট মাফিয়া গোষ্ঠীদেরকে, এদেরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি কোনোভাবে, এদের যে এদের প্রেশার গ্রুপটাকে কোনোভাবে যদি আমরা ছত্রভঙ্গ করে দিতে পারি এবং জনগণের শক্তিকে আমরা আরও বেশি ক্ষমতায়িত করতে পারি, আমাদের মনে হয় যে এই যে অপরিকল্পিত নগরায়ণ, এখান থেকে অনেক ভালো ভালো মাঠ বের করে আনা সম্ভব। আমাদের আপনি দেখেন রেল লাইনের পাশ দিয়ে যেই রাস্তা আছে, রেল লাইনের যেই পরিমাণ জমি আছে ভাই, আমি তো রেল নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেছি, রেলের যে পরিমাণ জমি আছে, সে রেলের জমি পর্যন্ত হচ্ছে এই ডেভেলপাররা হচ্ছে খেয়ে দিতে চাচ্ছে, মানে ভক্ষণ করছে ডিরেক্টলি। আমি সেদিনও আপনার খিলক্ষেতে লেকসিটির একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে দেখবেন এখন পর্যন্ত সেই জায়গাটা নিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষ আন্দোলন করতেছে। কেন? কারণ রাস্তা যেখান থেকে মানুষের যাতায়াতের কথা, সেই যাওয়ার রাস্তায় তারা একটা বিল্ডিং তুলে দিছে, দেওয়াল তুলে দিছে, বিশাল বড় ব্যাপার। তো এরকম নানা রকম জায়গায় যেখানে মাঠ, সেখানে হচ্ছে বাউন্ডারি তুলে দিয়ে তারা এখন বলতেছে এই জায়গা আমাদের। আবার ধরেন, আবার দেখবেন আশিয়ান সিটির কথা যদি আমি বলি, তারা হচ্ছে আমি টোটালি খোঁজখবর নিয়ে দেখলাম যে কী কারণে আশকোনার যে রাস্তাটা মাঝখানে, যে হজ ক্যাম্পের সোজাসুজি যে রাস্তাটা, ওইখানে দেখবেন যে হাঁটু সমান পানি থাকে, ড্রেনের পানি থাকে, মুসলিমরা নামাজ পড়তে যেতে পারে না ঠিক মতো, প্রতিবার মানে প্রতিদিনই কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কোনো না কোনো ক্ষতি হচ্ছে। কিন্তু এত চেষ্টা করার পরেও পানিটা কেন সরানো যাচ্ছে না? এই যে আশিয়ান সিটি তাদের যে প্লটগুলো তারা নির্মাণ করেছে, তারা যে জায়গাটা তৈরি করেছে, তাদের যে আবাসনের জায়গা তৈরি করেছে, তারা এমনভাবে মেকানিজম করছে পানিটা গিয়ে একদম সোজাই, বা আপনি যতবার এটা সরানোর চেষ্টা করেন পানিটা সোজা আবার ঢালবে, এই রাস্তায় আসবে। সো এই যে ধরেন অপরিকল্পিত নগরায়ণের কথা যেটা আমরা বলতেছি, তো আলটিমেটলি মানে লাভটা হচ্ছে কাদের? লাভটা হচ্ছে ওই আশিয়ান সিটির যারা হচ্ছে তাদের জায়গাটা ঠিক করতে পারছে, আর হচ্ছে লসটা হচ্ছে কাদের? যারা এখন পর্যন্ত আশিয়ান সিটির সাথে হাত মিলাইতে পারে নাই, যারা হচ্ছে নিজেদের অধিকারের কথা বলতে পারেনি, লসটা আসলে তাদের হচ্ছে যে তাদের রাস্তায় পানি আসছে, ওই নিম্ন আয়ের মানুষের রাস্তা দিয়ে হচ্ছে পানি যাচ্ছে, তাদের ড্রেনের পানিগুলো সব ওইখানে নামতেছে। এই যে ব্যাপারগুলো বিশ্বাস করি, মানে আমি আসলে কেন বলছি এটা, ধরেন আমাদের মানে শহীদ জিয়াউর রহমানকে আমি অনেক শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে আমি অনেক শ্রদ্ধা করি, যে তাদের মতো এত বড় আইকনিক ফিগার যারা জনমানুষের কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে গিয়ে মানুষের জন্য লড়াই করেছে, তাদের যে মানে চেতনাটা, এটা না সম্ভব কোনোভাবে আমাদের ভাইয়েরা লালন করতে পারেনি, যারা তাদের লিগাসিতে ধরে রাখার কথা বলেছে, বা মশাল উড়ানোর কথা বলে, মানে মশাল তোলার কথা বলেছে, বা পতাকা উড়ানোর কথা বলেছে, লিগাসিটা ধরে রাখতে পারেনি। দেখেন, আমি এখন পর্যন্ত না মানে এটা হতাশার জায়গা যে আমি দেখি নাই যে জনাব তারেক রহমান তিনি এসে মানে শুরুতে যাদের সাথে মিটিং করতে দেখছি, আমি সেই মিটিং ব্যবসায়ীদের সাথে যে মিটিংটা করতে দেখছি, সেখানে আমি দেখেছি ডেভেলপারদের সাথে তিনি মিটিং করছে। তো ইন ফিউচার যে তিনি যে সবার আগে ডেভেলপারকে প্রায়োরিটি দেওয়ার যে বিষয়টা, তিনি হয়তো ভাঙতে চান সেই সিন্ডিকেট তিনি ভাঙতে, ভাই এটা আপনি
পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তবে আমাদের কাছে মনে হচ্ছে না। কেননা মনে যদি মানে এটা যদি হতো তাহলে তিনি অবশ্যই ব্যবসায়ীদের সাথে মিটিং করার সাথে সাথে আশকোনার সেই মানুষগুলোর সাথেও তিনি কথা বলতেন, নিশ্চয়ই এবং কথা এবং বলবেন। কাওলার সেই মানুষের সাথে কথা বলতেন। তিনি কথা বলতেন উত্তরের যেই সকল এলাকাগুলোতে মিসম্যানেজমেন্টের কারণে প্রতিদিনই দেখেন কোনো না কোনোভাবে আগুন লাগছে, সেই মিসম্যানেজমেন্টের শিকার মানে ভুক্তভোগীর সাথে তিনি কথা বলছেন। আসলে তিনি আসলে বলেন নাই, এই জন্য আমরা একটু হতাশার জায়গা থেকে একটু বললাম ভাই, শেয়ার করলাম। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আমি এস এম জাহাঙ্গীর হোসেনের কাছে আসতে চাই।